রাতের আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে। ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের মানুষেরা নিজেদের দরজা জানলা বন্ধ করে ঘরে ঢুকে পড়েছে। এমন সময় গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো বাড়িটার দিকে হাঁটতে থাকে এক যুবক। তার নাম অর্ক। গাছপালার ফাঁকে ফাঁকে বাড়িটার অশুভ আত্মা যেন তাকে ডাকছে। অর্ক ঢাকায় থাকে। এই কাশীপুর গ্রামে খুব বেশি আসে না, কিন্তু আজ সকালে তার বন্ধু ফোন পেয়েই আসতে হয়েছে। তার বন্ধু জানিয়েছিল যে, প্লিজ বন্ধু আমাকে হেল্প কর, তুই এখানে প্লিজ একটু আয় না, তুই যদি না আসিস আমি কিন্তু আর বাঁচবো না। যখন অর্ক এই গ্রামে এসে পৌঁছায় তখন তার বন্ধুকে কল করে বলে, আমি এই গ্রামে চলে এসেছি, তুই কোথায় আছিস বল। তখন তার বন্ধু উত্তর দিয়ে বলল, আমি গ্রামের শেষ প্রান্তে থাকা একটি বাড়িতে আছি, তুই সেখানে চলে আয়, আমাকে সেখানে পেয়ে যাবি তুই। তারপরে অর্ক কিছু না ভেবে সেই বাড়িটার কাছে গিয়ে পৌঁছায়। ঘরের দরজাটা অল্প খোলাই দেখতে পায় এবং ভেতর থেকে এক মৃদু বাতাস আসে, কিন্তু ঘরটা পুরোপুরি অন্ধকার। অর্ক দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে এক ধাপ পা ভিতরে রাখতেই তার কেমন জানি অদ্ভুত অনুভূতি হয়। তবুও অর্ক সাহস করে ভিতরে ঢুকে পড়ে। পুরনো কাঠের মেঝে কড়কড় করে শব্দ করছে, ঘরটাতে একটা বিশ্রী স্যাঁতস্যাঁতে গন্ধ এবং দেওয়ালের কোণগুলোতে মাকড়সার চাল লেগেছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখানে মাটিতে পড়ে আছে একটা খালি বাটি এবং বাটির গায়ে লেগে আছে শুকনো রক্তের দাগ। হঠাৎ সে শুনতে পায় এক চাপা গোগানির শব্দ। শব্দটা আসছিল বাড়িটার পেছন দিক থেকে। অর্ক এই শব্দটা শোনার পর আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তার কৌতূহলও বাড়তে থাকে। তাই জন্য সে টর্চ বের করে বাড়িটার পেছন দিকে এগোয়। পেছনের দরজাটা খুলতেই ঠান্ডা হওয়ার ঝাপটা তার মুখে এসে লাগে, আর দরজা খুলতেই সে যা দেখে তাতে তার শরীর জমে যায়। সামনেই পড়ে আছে একটা রক্তাক্ত চাদর, আর তার পাশেই মাটিতে বসে আছে তার বন্ধু রাহুল। বন্ধুটির মুখ সম্পূর্ণ ঢেকে গেছে তার লম্বা চুলে এবং সে কিছু একটা ধরে গলা পর্যন্ত নিয়ে যাচ্ছে। অর্ক প্রথমে বুঝতে পারছিল না যে সে কি করছে। চিৎকার করে অর্ক রাহুলকে ডাকলো, কিন্তু রাহুল কোনো সাড়াই দেয় না। ধীরে ধীরে রাহুল তার মাথা তোলে এবং তার মুখে লেগেছিল মানুষের তাজা রক্ত। মাথা তোলার পর সে বলে, তুই দেরি করে ফেলেছিস, এখন এখন আমিও তোকে বাঁচাতে পারবো না। এরপর হঠাৎ করে বাড়ির আশেপাশে একটা তীব্র ঝড় শুরু হয়। গাছের ডালপালা ভেঙে পড়ছে, বাতাসে পাতা উঠছে। অল্প কিছু বুঝে ওঠার আগেই রাহুলের পেছনের ঝোপ থেকে একটা অশুভ প্রেতাত্মা বেরিয়ে আসে। সেটা মানুষের মতোই, কিন্তু তার হাতগুলো ছিল লম্বা এবং ধারালো। অর্ক সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর ভয়ের মারে জমে যায়। আর তখনই প্রেত আত্মাটি চিৎকার করে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রায় 2 দিন পরে অর্কর জ্ঞান ফেরে। অর্কর মাথা তখন ঝিমঝিম করছিল। সে হঠাৎ নিজের শরীরকে এক প্রচুর ঠান্ডা অনুভব করে। চোখ খুলতেই সে দেখে সে একটা পুরনো ঘরে শুয়ে আছে। ঘরের চারপাশে জ্বলছিল মোমবাতি, কিন্তু এই ঘরটা পরিচিত ছিল না। দেওয়ালের চারিদিকে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, যা দেখতে যেন পুরনো কোনো মন্ত্রের মতো। অর্ক উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই টের পায় তার হাত পা বাঁধা এবং তার শ্বাস নিতেও অনেক কষ্ট হচ্ছিল। হঠাৎ করেই একটা চেনা কণ্ঠস্বর শোনা যায়, তুই ঠিক সময় উঠে গেছিস অর্ক, আমাদের সময় এসে গেছে। অর্ক মাথা ঘুরিয়েই দেখে রাহুল, কিন্তু আগের রাহুলের থেকে পুরোপুরি ভিন্ন। তার চোখ দুটো লাল রঙের জ্বলছে, তার চোখ দুটো লাল রঙের জ্বলজ্বল করছে। মুখে এক ভয়ঙ্কর রক্তমাখা হাসি। তার চারপাশে আরও কয়েকজন অদ্ভুত পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, তাদের মুখ কালো কাপড়ে ঢাকা আছে। অর্ক ভয় পেয়ে বলে, তুই এটা কেন করছিস? তুই তো আমার বন্ধু। রাহুল একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, বন্ধুত্ব এটা শুধুমাত্র মাধ্যম, তোকে এখানে আনার জন্য এটা একটা ছল ছিল। আমরা সবাই ওকে খুশি করতে এখানে এসেছি। ও কে? অর্ক নিজের কণ্ঠে ভয় নিয়ে জিজ্ঞাসা করলো। তুই এখনো বুঝতে পারিসনি? এটা ওই প্রেতাত্মার বাড়ি। এই গাছপালা, এই সব কিছুর দখলে, আর তোকে তার কাছে উৎসর্গ করা হবে, কারণ তার ক্ষুধা থামানো ছাড়া আমাদের কোনো রক্ষা নেই। অর্ক চিৎকার করে বলে, না, আমি এখানে থাকবো না।
অর্ক সেই বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, কিন্তু তার চারপাশের লোকগুলো তাকে চেপে ধরে। এক বৃদ্ধ লোক, যাকে দেখে মনে হচ্ছে এই গোষ্ঠীর নেতা, তার হাতে একটা ধারালো ছুরি তুলে নেয় এবং সে বলে, এটাই শেষ, ওর খোদা তোর মাধ্যমে মিটবে। ঠিক তখনই জানলার বাইরে প্রবল ঝড় শুরু হয়। মোমবাতিগুলি এক এক করে নিভে যায়। ঘরের চারপাশে হাওয়ার তীব্র আওয়াজ শোনা যায়। হঠাৎ সেই প্রেতাত্মা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তার লাল চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠেছে। সবাই আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। কেউ পালানোর চেষ্টা করে, কেউ আবার মাটিতে বসে প্রার্থনা করতে শুরু করে। কিন্তু প্রেতাত্মাটি কাউকে ছাড়ে না। তার ধারালো হাতের আঘাতে একে একে সবাইকে মেরে ফেলে। রাহুল চিৎকার করে ওঠে, ওকে থামাও, আমরা তো ওর জন্য কাজ করেছিলাম। কিন্তু সেই প্রেতাত্মাটি কাউকে ছাড়ে না। শেষ পর্যন্ত ঘরে শুধু অর্কই বেঁচে থাকে। সে দেখতে পায় প্রেতাত্মাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রেতাত্মাটি অর্ককে ছোঁয়া পায় না, বরং তার মুখের দিকে তাকিয়ে গর্জন করে উধাও হয়ে যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। অর্ক বুঝতে পারে এই বাড়ি আর এই অভিশাপ তাকে ছেড়ে দেবে না। সে জানে তাকে পালাতে হবে। শেষে অর্ক বাড়ি থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু গ্রামের লোকেরা বলে ওই বাড়ি থেকে কেউ ফিরে আসলে তার পিছু ছাড়ে না সেই প্রেতাত্মা। অর্ক কি সত্যি বাঁচতে পারবে, নাকি ওই প্রেতাত্মা একদিন তার জীবন কেড়ে নেবে? তো বন্ধুরা, আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে জানিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকমই ভূতের গল্প শোনার জন্য। আর হ্যাঁ, আপনাদের ফিডব্যাকটা অবশ্যই দিবেন আমাদের কমেন্ট বক্সে, তাহলে আমরা জানতে পারবো যে আপনাদের গল্পটি কেমন লেগেছে। তো চলুন, আবার কোনো নতুন গল্পে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।